চলুন শুনি বিভিন্ন কোম্পানির ইনফরমেশন। তো হয়তো হয়তো আমাকে না ডাকলে আমি ঘুমিয়েই যেতাম। তো যাই হোক, স্টেপ মাইনুল স্যারকে ধন্যবাদ আমাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য। আসলে আমাকে ঘুম থেকে জাগ্রত করা করা নয় এটা, আহ, আমাকে পরিবর্তনের জন্য ডাকা হয়েছে, এটা আমি বিশ্বাস করি। তো পরিবর্তনটা এরকম যে একটা প্রবাদ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাই তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র দরকার হচ্ছে অ্যাটিটিউডটা চেঞ্জ করা। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই অ্যাটিটিউডের উপর জোর দেওয়া হয়। স্যার, জি জি। স্যার এখান থেকে মুখটা দাও। স্যার, ওই এখান থেকে মুখটা দাও। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা মুখটা দাও। তো পৃথিবীর যে বড় বড় যে বিদ্যাপীঠগুলো আছে, এই বিদ্যাপীঠগুলোতে শুধুমাত্র অ্যাটিটিউডের উপর জোর দেওয়া হয়। তো অ্যাটিটিউড শব্দটা শব্দটা আপনার ৮টা অক্ষর দ্বারা লেখা হয়, বা ৮টা অক্ষরের সমন্বয়ে হচ্ছে অ্যাটিটিউড শব্দ গঠন হয় ইংরেজিতে। তো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকের মান যদি আমরা আলাদা করে নির্ণয় করি, যেমন এ সমান যদি আমরা 1 ধরি, তাহলে টি সমান হচ্ছে 20, এটা 20তম লেটার ইংরেজির। তাহলে ডাবল টি এখানে আসে, তাহলে আবার টি সমান যদি আমরা 20 ধরি, এরপরে আই সমান যদি 9 ধরি, আবার টি এখানে আসবে। তো টি সমান যদি 20 ধরি এবং ইউ সমান যদি 21 ধরি, আর ডি সমান হচ্ছে 4, এটা 4তম শব্দ, সরি অক্ষর বা লেটার, আর ই সমান হচ্ছে 5 বা 5। এভাবে যদি আমরা বিন্যাস করি তাহলে অ্যাটিটিউডের সর্ব টোটাল যে মানটা আসে এটা হচ্ছে 100। এ সমান 1, টি সমান, এখানে 3টা টি আছে, 3টা টি মানে হচ্ছে 3 20 60, আর একটা ইউ আছে, ইউ সমান হচ্ছে 21, 60 আর 21 হচ্ছে 81। তারপরে এর মান হচ্ছে 1, 81 আর 1 82। আই এর মান হচ্ছে 9, 82 আর 9 91। তারপরে হচ্ছে ডি এর মান 4, 91 আর 4 95। আবার ই এর মান হচ্ছে 5, 95 আর 5 100। ইন্সপিরেশন মূলক যত ওয়ার্ড আছে, আপনার ইন্সপিরেশন বা প্রেরণামূলক যত ওয়ার্ড আছে, যেমন সাকসেস হইতে পারে, ইন্সপিরেশন এটা হইতে পারে, এক্সপেরিমেন্ট হইতে পারে, আপনার ভাগ্য বা যেটাকে আমরা লাক বলি এটা হইতে পারে। যতগুলো ওয়ার্ড আছে, আপনি যদি এভাবে যদি আপনি ওয়ার্ডগুলোর মান বের করেন, 100 তো 100 আপনি কোনো ওয়ার্ড পাবেন না। শুধুমাত্র একটা ওয়ার্ডই পাওয়া যায় ইন্সপিরেশনাল মূলক ওয়ার্ড, যেটা অ্যাটিটিউড এবং যেটার মান হচ্ছে 100। তার মানে এটা মানে খুবই স্পষ্ট যে আমরা যদি আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করি তাহলে আমাদের জীবন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। হতে পারে আমার জন্ম একটা গরিব ঘরে, সেটা বড় সমস্যা না। যেমন একটা প্রবাদ আছে, ইফ ইউ বর্ন অ্যাজ পুয়ার, দ্যাটস নট ইউর প্রবলেম, বাট ইফ ইউ ডাই অ্যাজ পুয়ার, দ্যাটস অ্যাবসলিউটলি ইউর প্রবলেম। আমি গরিব ঘরে জন্মাতে পারি, এটা আমার সমস্যা না, কিন্তু আমি যদি ওই গরিব অবস্থায় মৃত্যুবরণ করি, এটা ডেফিনেটলি আমার সমস্যা। আমি চেষ্টা করি নাই আমার ভাগ্যটা বা আমার অবস্থার পরিবর্তন করতে, যে কারণে আমি গরিব গরিব হয়েই জন্মগ্রহণ করেছি এবং গরিব অবস্থায় মৃত্যুবরণ করেছি। গরিব হয়ে জন্মানোটা আমাদের কারো হাতে নাই, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা এটা 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 আমার উপরই। আমি চাইলে আমার বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারি। এটা ওই যে বললাম যে আমার অ্যাটিটিউড বা আমার দৃষ্টিভঙ্গিটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার জীবনের প্রেক্ষাপটগুলা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এটা ডেফিনেটলি এটা হবে, কারণ ওই যে বললাম যে অ্যাটিটিউডের মধ্যে 100% মান আছে। তো এই অ্যাটিটিউডটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো কিছুর জন্য আপনার আপনার দৃষ্টিভঙ্গি আপনি বদলালে আপনার জীবন বা আমাদের জীবন পরিবর্তন হবে। তো জীবন পরিবর্তনের একটা বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের একটা যুগান্তকারী প্ল্যাটফর্মে আমরা অলরেডি আমরা একটা পরিমণ্ডলে অবস্থান করতেছি। 800 কোটি মানুষের থেকে আলাদা একটা পরিমণ্ডলে আমরা অবস্থান করতেছি। এটা হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে একটা, আমি বলবো যে আমাদের রিজিকের কারণে হোক, অথবা আমাদের হয়তো
জীবনে হয়তো কোনো ভালো কাজ বা আমাদের মানসিকতা হয়তো ভালো, সে কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বা সৃষ্টিকর্তা যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী আমাদেরকে এখানে বাছাই করে দিয়েছেন। অ্যাশ তিনিও মানবিক মানুষ, যে কারণে তার মাইন্ডে এটা কাজ করছে। আজকে যদি উনি আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে উনি ফাউন্ডারশিপ না দিয়ে, আজকে যদি উনি চাইলে ওনার যে সিস্টেমটা উনি চাইলে উনি বিলিয়ন ডলার দিয়ে এটা বিক্রি করতে পারতেন আমাদেরকে না দিয়ে। আজকে ওনার প্রযুক্তি উনি চাইলে আপনার গুগলের সাথে টাই আপ করতে পারতেন, আপনার ফেসবুকের সাথে টাই আপ করতে পারতেন, টুইটার বা যে প্রযুক্তিগত যে কোম্পানি জায়ান্ট কোম্পানিগুলো আছে এগুলোর সাথে টাই আপ করতে পারতেন। ওনার যে সিস্টেম বা ওনার যে ধ্যান ধারণা, উনি চাইলে এটা বিলিয়ন ডলারের চুক্তিতে উনি ওনাকে কো ফাউন্ডার হিসেবে রাখতো অনেক অনেক কোম্পানি। এখনো যদি উনি বিভিন্ন কোনো কোম্পানির সাথে চায় উনি টাই আপ করতে পারবেন, এখনো সেই সুযোগ ওনার হাতে আছে। কিন্তু উনি তো মানবিক মানুষ, স্বয়ং সৃষ্টিকর্তা ওনার মাইন্ডে এই মানবিক সিস্টেমটা, এটা সৃষ্টিকর্তা ওনার মাইন্ডে নিহিত করে দিয়েছেন। সেই সূত্রে আজকে ওনার মানবিক দৃষ্টিকোণ থেকে উনি আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে আজকে এই পরিমণ্ডলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। তবে আমি মনে করি অ্যাশ স্যার একটা চরম ভুল করেছেন। আমি মনে করি ভুলটা কি, আজকে বলছিলেন নাসিরুদ্দিন স্যার, নাসিরুদ্দিন, আমি স্যার না, আমি নাসিরুদ্দিন ভাই বলবো। তো ভাই ভাই বললে একটু বেশি আন্তরিক হয়, সেই সূত্রে ভাই বলতেছি। আমরা যেহেতু একই পরিবারের ফ্যামিলি মেম্বার, এখানে আমরা একে অপরকে ভাই বলে সম্বোধন করতে পারি, এটা কোনো সমস্যা না, কেউ মাইন্ডে নেওয়ার কিছু নাই এখানে। তো উনি আহ বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন যে আহ, মানে আমরা অনেক মূল্যবান একটা সম্পদ পেয়েছি, যেটা উনি এটা হচ্ছে উনি ওখানে সচক্ষে উনি আমাদের মুভমেন্ট গুলা পর্যবেক্ষণ করছেন। একটা সচক্ষে পর্যবেক্ষণ করা আর আমরা মনে করেন মিডিয়ার মাধ্যমে দেখা, এখানে অনেক তফাৎ আছে, এখানে বোঝার অনেক কিছু আছে। তো এই যে একটা মূল্যবান সম্পদ আজকে আমরা পেয়ে গেছি, হ্যাঁ, অযাচিতভাবে অযাচিতভাবে এটা আমরা পেয়ে গেছি, কিন্তু এটার আমরা গুরুত্ব বুঝতেছি না। তো নাসিরুদ্দিন ভাই ওনার কথার মধ্যে একটা কথা বলেছেন যে আজকে বাংলাদেশে যে যত ফাউন্ডার আছি আমরা, আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, অনেক ওয়েবিনার হচ্ছে, অনেকে অনেকের মতো ওয়েবিনার করতেছে। তো এখানে বাংলাদেশে আমার জানা মতে 7 জন হচ্ছে আপনার গ্লোবাল লিডার বা টপ 100 লিডারের মধ্যে সম্ভবত 7 জন আছেন। একজনকে তো আমরা চিনি না, মহাস্তবীর, উনি ওই যে চাকমা সম্প্রদায়ের উনি একজন এবং উনি সম্ভবত আহ ভালো একটা অবস্থান আছেন উনি। আমাদের আব্দুল সোবহানের পরে মনে হয় ওনার অবস্থান বাংলাদেশে টপ 100 এর মধ্যে আর কি। ওনাকে তো আমরা চিনি না, জাস্ট নামটা জানি আর কি। তো যাই হোক, আসলে আমার মতে যারা স্লিপিং মোডে আছেন তারা অনেকটা ভালো আছেন আমাদের চাইতে, মানে কোনো প্যারা নাই, আমাদের অনেক প্যারা। এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই যে নাসিরুদ্দিন ভাই বলেন বা স্যার বলেন বা যে বক্তারা কথাগুলো বলতেছেন রাত জেগে আহ কথাগুলো বলতেছেন, এখানে কারো কোনো লাভ নাই আসলে। শুধু একটা একটা লাভ বা একটা দায়বদ্ধতা থেকে আমরা কথাগুলো বলতেছি। আমি যে কথা বলতেছি এখানে আমার ব্লেসারও নাই, আমার কোনো টিম মেম্বারও নাই, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো টিমও করি নাই। জাস্ট যখন করছিলাম ফাউন্ডারশিপ নিয়েছিলাম তখন বলা হয়েছিল যে মিনিমাম 3 জনকে যাতে লিঙ্ক আপ করা হয়, মানে আমার ডাউনে। তখন আমি কি করছি, আমি সোশ্যাল মিডিয়ায় আমি করছি। তখন সিলেটের এক ভদ্রমহিলা, উনি প্রাইমারি টিচার, উনি আমাকে বলছে যে ভাই আমি একটা করব, এটা আমাকে এভাবে করে দেন। তখন ওনাকে আমি করে দিয়েছি। এটা হচ্ছে ভার্চুয়ালি সিস্টেম, উনি আমাকে জীবনে দেখাও নাই, চিনেও না। ঠিক সেম আপনার ভার্চুয়ালি আপনার একজনের সাথে পরিচয়, উনিও বলছে যে আমি করব, আমাকে একটু হেল্প করেন, ওনাকে করে দিয়েছি। দেওয়ার পরে আরো একটা আইডি থেকে যায়, আমার দুইটা, মানে আমার রেফারেলে 2টা হয়েছে, আর একটা আইডি আমি পাচ্ছি না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে বলছি, কেউ এগুলা বিশ্বাস করে না। আবার বেশি বলতে গেলে তো আবার ওরা বলবে যে মানে কি পাগলের প্রলাপ, এগুলা কি বলতেছে। বেশিও আর বলি নাই, কারণ আমাদের দেশে তো আসলে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে অনেক প্রাগৈতিহাসিক বিষয় আছে, যে কারণে মানুষ এগুলো আসলে বিশ্বাস করতে চায় না, ভালো জিনিসটাও মানুষ বুঝতে চায় না। তো বেশি কিছু বলি নাই। তখন আমি কি করলাম, আবার আমি নিজেকে আবার রেফারেল লিংক করে আমি আবার আরেকটা আইডি করলাম। তখন আমার 3টা আইডি হয়ে গেছে। এই যে আমি যে আলোচনাটা করতেছি এখানে আমার কোনো ওই যে 2 জন আছে, সিলেটের একজন ভদ্র মহিলা আর হচ্ছে পাবনার, এরা কিন্তু এখানে নাই।
তাহলে আমার কথাগুলো তারাও শুনতেছে না, দরকার কিন্তু আমি আমার তাদেরকে কি করা, আমার কথাগুলো শোনানো বা তাদেরকে আমার মোটিভেট করা। তো এখন আমরা কি করতেছি, এই যে নাসিরুদ্দিন ভাইয়ের এখানে কোনো ইয়া নাই, উনিও হয়তো আমার মতো টিম করে নাই বা করলেও করতে পারে। আশা করি ওনার কোনো মেম্বার এখানে নাই, যদিও ওনার ব্লেসার আছেন, দেখলাম শুনলাম, ভালো লাগলো। তো আমরা আসলে একটা দায়বদ্ধতা থেকে কথা বলি, রাত জেগে সারাদিন প্রত্যেকে পরিশ্রম করি, যারাই কথা বলতেছি যারাই শুনতেছি প্রত্যেককে ধন্যবাদ, বলার জন্য ধন্যবাদ, শোনার জন্য ধন্যবাদ। কারণ প্রত্যেকের একটা দায়বদ্ধতা থেকে আমরা এই মিটিং গুলাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমরা আসলে সব জানতা না এখানে, আমরাও মনে করেন আপনাদের মতো যে বলতে বলতে কিছু শেখা, আসলে বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আসলে পরিবর্তন, যেটা বললাম যে অ্যাটিটিউডটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের সর্বক্ষেত্রে পরিবর্তন হবে। আর সর্বোপরি আমরা যে সিস্টেমটা, এই যে মানবিক মানুষ হিসেবে উনি আমাদেরকে যে সিস্টেমটা আজকে উনি গিফট করেছেন, এটা গড গিফটেড, গড ওনাকে গিফট করেছেন আর উনি আমাদেরকে গিফট করতেছেন। গড যদি ওনার মধ্যে এই ধারণাটা আহ, পোষণ করার মতো ওনাকে ওই মানসিক শক্তি না দিতেন, আজকে ওনার দ্বারা এই প্রযুক্তি নিয়ে আসা সম্ভব হতো না। আমি আবারও বলতেছি যে উনি চাইলে এখনো পর্যন্ত জায়ান্ট কোম্পানিগুলোর সাথে ওনার যে সিস্টেম, ওনার যে ধ্যান ধারণা, উনি টাই আপ করতে পারেন এবং জায়ান্ট কোম্পানিগুলো ওনাকে কো ফাউন্ডার দিয়ে ওনাকে বিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিবে এখনো পর্যন্ত। ঠিক আছে, জায়ান্ট কোম্পানিগুলো চাচ্ছে না যে তারা এখন বর্তমানে যে রাজত্ব করতেছে ইন্টারনেট জগতে, তারা চাচ্ছে না যে আরেকটা প্রযুক্তি আসুক বা আসলে তাদের কিন্তু ক্ষতি কেন, কারণ আমাদের অনেক অ্যাডভান্স টেকনোলজি, আমাদের যে অনপ্যাসিভ আসতেছে এটা অনেক অ্যাডভান্স টেকনোলজি। এগুলোর দ্বারা বর্তমান যে মার্কেটে যে বিরাজমান যে কোম্পানিগুলো আছে, এগুলা অনেক ব্যাহত হবে, তাদের বিজনেস অনেক ব্যাহত হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো তো যেটা বলছিলাম, উনি সেই সুযোগ ওনাকে যে দেয় নাই সেটা আমরা কিভাবে বিশ্বাস করব, হয়তো ওনাকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে। ইভেন ইঞ্জিনিয়ার কামাল বা যে যারা আমাদের কোম্পানির ক্ষতি করেছে তারাও কিন্তু হয়তো ব্যক্তিগত প্রলোভনের চাইতো, তারাও হয়তো বিভিন্ন কোম্পানির দ্বারা মিসগাইড হয়ে এই কাজগুলা করছে। হতে পারে, এটা অসম্ভব কিছু না। কারণ ওই যে বললাম যে বর্তমান প্রযুক্তি যারা রাজত্ব করতেছে তারা চাচ্ছে না যে তাদের তাদের সিস্টেমকে ইয়ে করে বিট করে আরেকটা টেকনোলজি আসুক। হ্যাঁ, তারাও কি টেকনোলজি নিয়ে কাজ করতেছে না, তারাও এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছে। ফেসবুকের মেটা মেটা অলরেডি এআই নিয়ে কাজ করতেছে, গুগল এআই নিয়ে কাজ করতেছে, প্রত্যেকটা কোম্পানি জায়ান্ট যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা এআই এ ইনভেস্ট করছে, এআই নিয়ে কাজ করতেছে। তো তারা কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। তো কিন্তু আমাদের টেকনোলজিটা অনেক অ্যাডভান্স, যে কারণে মনে করেন আজকে দুবাইয়ের মতো একটা জায়গায় আমাদের হেড অফিস বা আমাদের হেডকোয়ার্টার দুবাইয়ের মতো একটা জায়গায়, বুরুজ খলিফার মতো একটা কাটা ইয়া সর্বোচ্চ টাওয়ারে, মেট্রো স্টেশনের মতো একটা জায়গায় আমাদের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, ডিরেক্ট বিজ্ঞাপন। এবং দুবাইতে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের 900 এলইডি স্ক্রিনে আমাদের কোম্পানির বিজ্ঞাপন প্রচার হয়েছে। তো এগুলো আসলে বোঝার বিষয়। তো যেটা বলবো সেটা হচ্ছে আমরা আসলে এমন একটা জিনিস বা এমন একটা হীরা আমরা পেয়ে গেছি, যেটার আহ, যেটার আহ, উম, যেটা পাওয়াটা বা যেটা আমাদের আমরা যেটার আসলে ইয়া না, মানে যোগ্য না এক কথায়। ঠিক আছে, সেই অযোগ্য ব্যক্তিগুলাকে আমাদের মানবিক মানুষ স্যার যোগ্য করে তোলার জন্য যে মিশন উনি নিয়েছেন বা যে আহ, মানবিক চিন্তা থেকে উনি এই কাজটা করেছেন, তো সেজন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা ওনার সবসময় সুস্থতা কামনা করব, যাতে উনি ওনার মিশনটা সাকসেস করতে পারেন। আসলে এটাই সবসময় এটাই বলি। তো প্রযুক্তি কতটা মূল্যবান, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস, FORBES, ফোর্বস নামে একটা ম্যাগাজিন সংস্থা আছে, যেটা একটা ম্যাগাজিন প্রকাশ করে 2024-এর তালিকায় টপ 10 বিলিয়নিয়ার এবং তাদের কোম্পানি ও সম্পদের বিবরণ প্রকাশ করে। 2024-এর একটা তালিকা প্রকাশ করে, ওখানে 10 জন ধনকুবেরের নাম চলে আসে, যেখানে 10 জনের মধ্যে 7জনই হচ্ছে প্রযুক্তিবিদ, মানে প্রযুক্তি হচ্ছে ওদের শিল্প, ব্যবসা বাণিজ্য। তন্মধ্যে প্রথমেই আছে ইলন মাস্ক, 53 বছর বয়সী। এই ইলন মাস্কের মোট সম্পদ $342 বিলিয়ন।
কোম্পানি ওনার টেসলা, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, স্পেসএক্স এবং এআইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি সিস্টেমে পরিচালিত এক্স, যেটাকে আমরা টুইটার হিসেবে জানতাম, উনি এটার সহ-প্রতিষ্ঠাতা। এরপরে আমরা জানি ফেসবুক বা মার্ক জুকারবার্গ, 40 বছর বয়সী মার্ক জুকারবার্গ এখন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন। ওনার সম্পদের পরিমাণ $216 বিলিয়ন। এটাও প্রযুক্তি বেস কোম্পানি। এরপরে আছেন জেফ বেজোস, তিনি অ্যামাজনের মালিক। ওনার সম্পদের পরিমাণ $215 বিলিয়ন। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত সম্পদ, কোম্পানির সম্পদ না। আমি একটু ক্লারিফাই করলাম যে $215 বিলিয়ন নিয়ে উনি তালিকার 3য় স্থান আছেন। উনিও প্রযুক্তিগত কোম্পানি নিয়ে ওনার বিজনেস। এরপর আছে ল্যারি এলিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, সফটওয়্যার ও প্রযুক্তি বিজনেস ওনার। 80 বছর বয়সী এ ভদ্রলোক $192 বিলিয়ন নিয়ে 4র্থ অবস্থানে আছেন। এরপরে আছে 52 বছর বয়সী ল্যারি পেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। $144 বিলিয়ন নিয়ে উনি তালিকায় 7ম স্থানে আছেন এবং তিনি গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা। এটাও প্রযুক্তিগত কোম্পানি। এরপর আছেন 51 বছর বয়সী স্যাগেই ব্রিন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ল্যারি পেজের সাথে গুগলের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে $138 বিলিয়ন নিয়ে উনি তালিকার 8ম স্থানে আছেন। এরপর আছেন 69 বছর বয়সী স্টিভ বলমার, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মাইক্রোসফটের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। $118 বিলিয়ন নিয়ে উনি তালিকার 9ম স্থানে আছেন। এখানে বাকি 3জন, এগুলো অন্য সেক্টরের বিজনেস তাদের, এগুলো আমি এখানে লিস্টেড করি নাই। যে 10জন টপ 10 আমরা দেখলাম বা ধনকুবের, তার মধ্যে 7জনই হচ্ছে প্রযুক্তিগত কোম্পানির সাথে রিলেটেড, 7জন। তাহলে এতেই বোঝা যায় আসলে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান 4র্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তি কতটা মূল্যবান বা কতটা ডিমান্ড ক্রিয়েট করতেছে প্রযুক্তি। ইলন মাস্ক, আমরা জানি ইলন মাস্ক এর আগেও বিশ্বের নাম্বার 1 ধনকুবের হয়েছিলেন। উনি কি করছিলেন, ধনকুবের হওয়ার পরে $42 বিলিয়ন দিয়ে টুইটারটা কিনে ফেলেছিলেন। টুইটারটা কিনে মূলত উনি নাম পরিবর্তন করে এটার এক্স করেছেন এবং এটাতে এআই টেকনোলজি কি করছেন, এআই দিয়ে মডিফাই করছেন এক্স টুইটারকে। $42 বিলিয়ন দিয়ে একটা প্রতিষ্ঠান কিনে নেওয়া। টুইটার কি আছে টুইটারে? জাস্ট এই যে ফেসবুকের মতো বা একটা সোশ্যাল মিডিয়া যেটা বলি আমরা আর কি, যেটা পকেটে নিয়ে মানুষ ঘুরে, মানে আপনার ফোনে নিয়ে ঘোরা মানে হচ্ছে পকেটে নিয়ে ঘুরে, সেই জিনিসটার ভ্যালু $42 বিলিয়ন। বর্তমান বিশ্বের 70টা দেশের মোট বাজেটেরও অধিক মূল্যমান এই $42 বিলিয়ন, $4200 কোটি, নট বাংলা টাকা। এই মূল্য দিয়ে উনি এই টুইটারটা কিনেছিলেন। এই যে আমরা টেলিগ্রামে আজকে আমাদের মনের ভাবগুলা ব্যক্ত করতেছি, আমরা কোম্পানি সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপডেট নিচ্ছি, নিজেদেরকে মোটিভেট রাখতেছি, পজিটিভ রাখতেছি, বা এখানে যে আমরা টাইম পাস করতেছি, এই জন্য টেলিগ্রামের নির্মাতা সিইও পাভেল দুরবকে আমাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো উচিত। আজকে ওনার এই সিস্টেমটা না থাকলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতাম। আজকে এই যে আমি কক্সবাজার থেকে সারা বাংলাদেশের মানুষের সাথে আমার একটা যোগাযোগ, এটা সম্ভব হতো না। বা বিশেষ করে আমাদের যে মিটিংটা, আমরা ফ্রি কিন্তু মিটিংটা করতেছি, কিন্তু এই ফ্রি মিটিং করতে গিয়ে 2024 সালে এই টেলিগ্রাম আসলে কি আছে, তেমন ধরতে গেলে তেমন কিছু নাই। তেমন কিছু না থাকার পরেও 2024 সালে টেলিগ্রাম $1 বিলিয়ন বিজনেস করে, $1 বিলিয়ন রেভিনিউ ইনকাম করে, $100 কোটি এই টেলিগ্রাম থেকে। এই যে আমরা যে ফ্রি ইউজ করতেছি, এখান থেকে কিন্তু তার ইনকাম জেনারেট হচ্ছে। এটাকেই বলে প্রযুক্তি। মূলত প্রযুক্তি হচ্ছে এটাই। আপনি ফেসবুক ইউজ করতেছেন, ফ্রিতে ইউজ করতেছেন, আপনাকে দিয়ে সে ইনকাম করে নিচ্ছে, এটাই প্রযুক্তি। আচ্ছা, যাই হোক, 2024 সালে ইলন মাস্কের এক্স বা টুইটার রেভিনিউ জেনারেট করে $2.5 বিলিয়ন, প্রযুক্তিগত কোম্পানি। 2024 সালে আমাদের অনেক কর্পোরেট ওয়েবিনার জুমে হয়েছে ইতিপূর্বে, সেই জুম রেভিনিউ জেনারেট করে $4.2 বিলিয়ন, 420 কোটি। 2024 সালে এটা জুম রেভিনিউ ইনকাম করে। 2024 সালে ফেসবুক রেভিনিউ জেনারেট করে $164 বিলিয়ন প্লাস।
2024 সালে গুগল রেভিনিউ জেনারেট করে $348 বিলিয়ন, প্রযুক্তিগত কোম্পানি। ঠিক আছে, আমাদেরকে পরিষেবা দিচ্ছে, ফ্রিতে আমরা পরিষেবাগুলো নিচ্ছি। পেড প্রোডাক্ট আমরা খুব কমই ইউজ করি, কারণ আমরা হলাম যে সাধারণ ইউজার। ঠিক আছে, আজকে যদি আমরা অনপ্যাসিভে না আসতাম, এই যে ও কানেক্ট যে আমরা পারচেস করতে, এটা আমরা করতাম না যদি আমরা অনপ্যাসিভে না আসতাম। আমরা কেন করছি? কারণ এটা আমার কোম্পানি, এটা আমার প্রোডাক্ট। আমি যদি এটাকে প্রমোট করি, তাহলে সারা বিশ্ব এটাকে প্রমোট করবে। তাহলে আমার প্রোডাক্ট হিসেবে এটা আমি পারচেস করছি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। তো 2024 সালে বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে প্রযুক্তি খাতের আধিপত্য স্পষ্ট। এই তালিকা বিশ্বের অর্থনীতির প্রবণতা, প্রযুক্তির প্রভাব এবং ব্যবসায়িক কৌশলগুলোর উপর আলোকপাত করে। যেটা আমরা অ্যানালাইজ করলাম, যে এই যে বর্তমান বিশ্বের টপ 10 জন ধনী ব্যক্তি, তন্মধ্যে 7 জনই হচ্ছে প্রযুক্তি রিলেটেড বিজনেসের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের বুঝতে হবে আগামী 10 বছর পরে, আগামী 5 বছর পরে প্রযুক্তি কোথায় যাবে। বর্তমানে 2025 সাল, 30 সালের মধ্যে প্রযুক্তি কোথায় যাচ্ছে। আর সেই প্রযুক্তির একটা নৌবহরে আমরা, আমাদের একটা জায়গা হয়েছে, আমাদের একটা একটা স্থান হয়েছে। 800 কোটি মানুষের থেকে আলাদা একটা পরিমণ্ডলে আমরা অবস্থান করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমরা কেন হেলাই হাতছাড়া করব? আমাদের এই যে আমি একটা ভয়েস শুনেছি, একটা গ্রুপে দিয়েছে, আমি গ্রুপের নামও বলবো না, যারা এই বাকবিতণ্ডা করছেন তাদের নামও আমি উচ্চারণ করব না। এবং ইতিপূর্বে আজকে 2-3 মাস ধরে আমি মূলত এই ওয়েবিনার গুলোতে অ্যাটেন্ড করতেছি। আসলে ওই যে বললাম যে কিছু শেখার জন্য, মানে আমি যে সব জানতা, আমি যে আপনাদেরকে কিছু শেখাবো, উদ্দেশ্যটা সেটা না। একটা হচ্ছে ভাব বিনিময়। হয়তো আমার এতগুলো কথার মধ্যে কোনো একটা কথা হয়তো আপনাদের ভালো লাগতে পারে, সেটাই পাওয়া। তো আর এতগুলো কথার মধ্যে এই যে স্যারেরা অনেক কথা বলে গেলেন, এখানে আমি অনেক কিছু শিখছি, এটাই পাওয়া মূলত। আজকে এই পরিমণ্ডলে না আসলে এই পাওয়াগুলো, এইগুলো পাইতাম না। ছোট ছোট অনেক প্রাপ্তি এখানে আছে। তদ্রুপ তিক্ত কিছু অভিজ্ঞতাও আছে, যে 3 মাস ধরে বিভিন্ন ওয়েবিনারে জয়েন করতেছি। তো শুনতেছি, বলতাম না আসলে, আহ, বেশ কিছুদিন হচ্ছে আমি বলতেছি। তো বিশেষ করে স্টেপ মাইনুল স্যার যখনই মিটিং এ অ্যাটেন্ড করেন, আমাকে ডাকেন। তা আমিও চেষ্টা করি, উনি যেহেতু আমাকে, আমি ওনার বয়সে ছোট, স্নেহ করে ডাকেন, আমিও চেষ্টা করি ওনাকে একটু অনার করে, রেসপেক্ট করে, আমার ছোট চিন্তা শক্তি থেকে কিছু তথ্য উপাত্ত তুলে ধরার জন্য। এটাই, এর বেশি কিছু না। কিন্তু ওই যে বললাম, এখানে আমার কোনো টিম মেম্বারও নাই, আমার ব্লেসারও নাই। আমার ব্লেসার রংপুরের, ওনার সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু উনিও, আমি জানি যে উনি একটা জব করে, উনি কোনো ওয়েবিনারে নাই, এটা আমি খুব ভালোভাবে জানি। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমরা আসলে আমাদের অবস্থান কোথায় চলে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, এটা যদি আমরা একটু অনুধাবন করতে পারি, তাহলে আমরা আজকে এই যে কাদা ছোড়াছুড়ি করতেছি, এগুলো আমরা করতাম না। আমরা এখনো ঘোরের মধ্যে আছি, আমরা বুঝতেছি না আমরা কি জিনিসটা পেয়েছি। এবং আমাদের এই যে এই বাকবিতণ্ডার কারণে এই জিনিসটা আমাদের অচিরেই আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এটা ডেফিনেটলি ট্রু। কারণ আমরা ট্র্যাকিং এ আছি। নাসিরউদ্দিন স্যার খুব সুন্দর বলেছেন যে আমরা একটা প্রযুক্তিগত কোম্পানির সাথে আমরা রিলেটেড। এই যে আমি যেমন একটা ভয়েসটা শুনলাম, তাহলে উনি যেটা বলছেন যে এগুলো রেকর্ড হয়, অবশ্যই রেকর্ড হয়। এগুলা রেকর্ড হয়ে এগুলা আমাদের কোম্পানির ব্যাড রেপুটেশন। ঠিক আছে, আমরা মিটিং করতেছি, এটা যেমন ভালো, আমরা এই যে কাদা ছোড়াছুড়া করতেছি, এটা তেমনই খারাপ। এখানে কি আমি কথা বললে আপনি মনে করেন আমার কথার কথা ভুল ধরবেন, ভুল তো হতেই পারে মানুষের, আমরা তো আর ভুলের ঊর্ধ্বে না। তো অথবা এ, মনে করেন যে আমি কথা বলতেছি, আমি কি বাহবা পাওয়ার জন্য কথা বলতেছি? মোটেও না। এই যে কষ্ট করে আমি ঘুমাই গেছিলাম আসলে, যেটা বলতেছি আর কি, আমার ঘুমটা বিসর্জন দিয়ে আমি যে কথাটা বলতেছি, এখানে কি আমাকে কোনো পেমেন্ট দেওয়া হবে? যারা কথা বলে তাদের কি কোনো পেমেন্ট দেওয়া হয়? বা আমাদের ফোনে কি স্টেপ মাইনুল স্যার রিচার্জ করে দিবে যে আজকে আপনি এই টপিক নিয়ে কথা বলবেন, আপনাকে 500 টাকা রিচার্জ দেওয়া হবে, অথবা আপনাকে বিকাশে 500-1000 টাকা আপনাকে সম্মানী দেওয়া হবে? এভাবে কি কেউ দেয়? বা আমরা কি এটা আশা করি? করি না। ওই যে বললাম, একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই ভদ্রলোক আজকে আমাদের জন্য, আমরা এই যে তৃতীয় ওয়ার্ল্ডের মানুষ, থার্ড ওয়ার্ল্ডের মানুষ, আমাদের জীবন মান উন্নয়নের জন্য উনি এত কিছু করে যাচ্ছেন। তাহলে আমরা কেন, আমরা তো ওনার জন্য কিছু করতে পারতেছি না, সেই সুযোগ তো উনি আমাদেরকে দেন নাই।
তাহলে এই যে আমরা একে অপরের সাথে যে রিলেটেড আছি, কানেক্টেড আছি, এটাই এটাই একটা মানবিকতা। এটাও একটা মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ না থাকলে আমরা আমাদের সময়টা বিসর্জন দিতাম না। আমরা আমাদের কাজ থেকে সময় করে এখানে এভাবে সময় করে কথাগুলো বলতাম না। কারণ একটা কথা বলতে গেলে এখানে অনেক প্রিপারেশনের দরকার হয়। কারণ ওই যে নাসিরুদ্দিন ভাই খুব সুন্দর বলেছেন যে উনি কোনো কথা বললে ওনাকে কাউন্টার অ্যাটাক করা হয়। এই কাউন্টার অ্যাটাকটাই ছিল আজকের এই যে ভয়েস ক্লিপটার কথা। একজনে কথা বলতেছে যে ওনাকে কাউন্টার অ্যাটাক করা হয়। আমার কথা হলো যে আমি কথা বলতেছি, আপনার ভালো না লাগলে আপনি মিউট আছে, মিউট অপশন দিয়ে আপনি কথা শুনবেন না, ঠিক আছে? বা আপনি বলতেছেন আপনার আমার ভালো না লাগলে আপনি মিউট অপশন আছে, আমি মিউট দিয়ে আপনাকে মিউট করে রাখবো, আপনার কথাগুলো আমি শুনবো না। এভাবে তো কাদা ছোড়াছুড়ির কথা করার কোনো দরকার নাই। দিন শেষে কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য, একটা পরিবারের সদস্য, ঠিক আছে? আজকে একটা বাংলাদেশ থেকে যদি এখন যতগুলো ফাউন্ডারশিপ আছে এখান থেকে যদি একটা ফাউন্ডার টার্মিনেট হয়, তাহলে এটা আমাদের দেশের ক্ষতি, আমাদের 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 দেশের অর্থনীতির ক্ষতি। আমরা আমাদের কোম্পানিটা যখন রান করবে, এখানে বৃষ্টির মতো রেমিটেন্স আসবে আমাদের দেশে। এটা তাহলে আমরা আমাদের দেশের জন্য কাজ করতেছি না? তো একটা ফাউন্ডারশিপ আমাদের ভুল ত্রুটির কারণে কেন আমরা টার্মিনেট হতে দিব? এই যে আমরা যে কাজগুলা করতেছি এগুলো ডেফিনেটলি খুবই খুবই বাজে কাজ। আমার খুব খারাপ লাগছে। আমি আজকে আসলে কথা বলার মতো মুড আমার ছিল না। তারপরেও যেহেতু স্টেপ মাইনুল স্যার ডাকলেন, না এসে পারলাম না। আমাদের এখানে যারা আছি আপনারা অনেক মিটিং এ থাকেন, তো আশা করি এগুলা আপনারাও এই তিক্ত অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত। তো এগুলা আপনারা দেখতেছেন, বুঝতেছেন, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অনেকেই নিজেকে মানে বড় লিডার প্রমাণ করার জন্য এভাবে গ্রুপ খুলে এভাবে করতেছে। তো এগুলা আসলে কি? এগুলা কি? এগুলা আমরা কেন করতেছি এখানে? দিন শেষে একই পরিবারের সদস্য, আমরা কি একটু আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন করতে পারি না? ওই যে বললাম যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। তাহলে আমরা কি আমাদের মানসিক পরিবর্তনটা আনতে পারি না? আমরা দিন শেষে সবাই কি এক হতে পারি না? আজকে ৮০,০০০, সরি, কতগুলা ফাউন্ডার আছে, কেউ বলে ৮০,০০০, কেউ বলে ৯৫,০০০। হ্যাঁ, তাহলে এখানে কত আপনার শ্রেণী বিভাগ, ঠিক আছে? এবং অনেকে এই গ্রুপগুলা খুলে অনেক ধরনের কাজ করতেছে। আমি এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব না, করলে কিন্তু করতে পারি। অনেকের হয়তো এটা খারাপ লাগবে, কিন্তু করব না, সমস্যা নাই। এটা যার যার ব্যক্তিগত চিন্তা থেকে করতেছে। কিন্তু সব ক্ষেত্রে সবারই একটা জায়গায় আমাদের এক হওয়া উচিত যে আমরা একটা পরিবারের সদস্য। আমাদের এই কর্মকাণ্ডগুলোর কারণে আমাদের কোম্পানির ব্যাড রেপুটেশন আসবে, এবং এই কারণেই আমরা একসময় টার্মিনেট হব। ডেফিনেটলি এটা ঘটবে। তো যাই হোক, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, রাত অনেক হয়েছে। আজকের টপিকের উপর আমরা স্টেপ মাইনুল স্যারের বক্তব্য শুনবো। সেই আহ আশাবাদ ব্যক্ত রেখে এখানেই আলোচনা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। কি দিয়ে বর্ণনা করব? কেমন লেগেছে আপনাদের? আপনারাই বলুন। সবাইকে বলতেছি, কেমন লেগেছে আলোচনা? দারুণ, খুব ভালো লাগছে। এক্সিলেন্ট আমরা এক্সিলেন্ট। পরিশুদ্ধ মিটিং উপহার দিতে পারছি কিনা? দিশা দিশা এর চেয়ে পরিশুদ্ধ, এর চেয়ে পরিশুদ্ধ আর কি হতে পারে? অসাধারণ। এর চেয়ে মানে এত সুন্দর সাবলীল ভাষায় কথা বলা, সঠিক জিনিসটা তুলে ধরা, এর চেয়ে আর কি সুন্দর হতে পারে? স্যারের মানে ওই যে আলোচনা খুব রিমঝিম, সুন্দর হয়েছে। হ্যাঁ, রিমঝিম বৃষ্টি হলে যেমন আরাম লাগে, আমার মনে হচ্ছে এরকম আরামদায়ক ভাবে আমরা প্রত্যেকেই শুনতেছিলাম। কি বলেন?